হাই স্টুডেন্টস, হাউ আর ইউ? আমি জাহাঙ্গীর আলম স্যার আবার তোমাদের সামনে চলে এসেছি একটি লেসন নিয়ে। সবাই ভালো আছো তো? তোমরা দেখছো জেএ সায়েন্স ক্লাস চ্যানেলটি। তো বেশ কয়েকদিন গ্যাপের পর আজকে একটা লেসন নিয়ে এসেছি, একদম বেসিক লেসন। এটা ক্লাস 8, 9, 10, 11, 12 সমস্ত ক্লাসের ছেলেদের জন্য ইউজফুল। এবং যেহেতু এটা বেসিক্স, অর্থাৎ এবিসিডি যেমন ইংরেজিতে, অ ক খ যেমন বাংলাতে, এমনি এগুলো কেমিস্ট্রির কয়েকটা বেসিক জিনিস আজকে আলোচনা করব। তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যোজ্যতা। ভালো কেমিস্ট্রি শিখতে গেলে তোমাকে যোজ্যতা কিন্তু জানতেই হবে। তো যোজ্যতা না জানলে তুমি কোনো কম্পাউন্ডের সংকেত লিখতে পারবে না, মানে কনফিউজ হবে। আমি যখন পড়তাম 8, 9-এ, তখন আমিও কনফিউজ হতাম যে একটা সংকেত, ধরো সোডিয়াম সালফেট, NaSO4 হবে না Na2SO4 হবে, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl হবে না CaCl2 হবে। এই যে কনফিউশন, এইগুলো একদম দূর হয়ে যাবে যদি তোমার যোজ্যতার ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার থাকে। সেজন্য আমার যেটা মনে হয়েছিল সেটা আমি এখন সেই অভিজ্ঞতার ফল আমার ছাত্রদের জন্য শেয়ার করতে চাই, যাতে তারা খুব সহজে, তাদের সময় নষ্ট না হয়, খুব সহজে সঠিক জিনিসটা শিখতে পারে। তো এই যোজ্যতা জানা থাকলে কোনো কম্পাউন্ডের সংকেত লিখতে তোমাকে অসুবিধা হবে না, তোমাকে মুখস্থ করতে হবে না, যে তোমার সংকেতটা কী হবে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। যোজ্যতা জানা থাকলে অটোমেটিক তুমি সঠিক সংকেতটা লিখতে পারবে। সেই টেকনিকটা আমি শিখিয়ে দেবো। আর তার আগে যোজ্যতা সম্বন্ধে একটু আলোচনা করে নেবো, যোজ্যতা কী এবং কীভাবে যোজ্যতা ব্যবহার করে, যোজ্যতাকে ইউজ করে কম্পাউন্ডের সংকেত মানে ফর্মুলা লেখা যায়। হ্যাঁ, এটা আমি যেহেতু অসুবিধাটা অনুভব করেছিলাম ছাত্র জীবনে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, যাতে তোমাদের এই অসুবিধা না হয়। তো লেসনটা শুরু করব, তার আগে একটু করোনা আপডেট দিয়ে দিই, প্রত্যেকবার যেমন দিই। করোনার পরিস্থিতি তো খুবই ভয়াবহ। এখন পূজা চলছে, পূজা অর্থাৎ দুর্গাপূজার আজকে সপ্তমী। কালকে রাতে বেরিয়েছিলাম, প্রত্যেক বছরের তুলনায় আজকে মানে গতকাল সম্পূর্ণ অন্যরকম চিত্র দেখলাম। রাস্তায় কোনো ভিড় নেই, মণ্ডপ পুরো ফাঁকা, যেহেতু হাইকোর্ট বলেছে মণ্ডপে ভিড় করা যাবে না। লোকজনও সচেতন হয়েছে, বাইরে থেকে এসে পুজোর যে ভিড়, মারাত্মক ভিড়, হাঁটা যায় না যেরকম ভিড়, সেরকম কিন্তু কালকে কিছু চোখে পড়েনি, আজকেও সেরকম চোখে পড়বে না। এটা খুব মানে স্বাভাবিক, এরকমই হওয়া দরকার ছিল। কারণ কেরলের উদাহরণ থেকে মানুষ শিক্ষা নিয়েছে। কেরলে যে ওনাম উৎসব ছিল কিছুদিন আগে, ওনাম উৎসবের পরে 32% সংক্রমণ বেড়ে যায়। তো সেইখান থেকে শিক্ষা নিয়ে মানুষ বুঝতে পেরেছে যে ভিড় এড়িয়ে চলতে হবে। তো ভিড় এড়িয়ে করোনাকে কতটা ঠেকানো যায় দেখা যাক। আমাদের পরীক্ষার যে সূচি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, হয়তো অল্প কিছুদিন পিছিয়ে যেতেও পারে, সিলেবাস কমবে এটা অবধারিত। কিন্তু একটা খবরে এসেছে যে মাধ্যমিক পরীক্ষা নাকি যথাসময়ে করানোর তোড়জোড় চলছে। কয়েকদিনের মধ্যেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মধ্যশিক্ষা পর্ষদের যারা পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের ছুটি বাতিল করা হয়েছে, সেখান থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে সঠিক সময় না হলেও খুব বেশি দেরি হবে বলে মনে হয় না, এবং সিলেবাস একটু কমবে সেটা বলা যায়। তো যাই হোক, করোনা পরিস্থিতির নতুন কোনো খবর নেই। ভ্যাকসিন আসা পর্যন্ত আমরা এভাবেই চালিয়ে যেতে হবে। অনলাইন ক্লাসে তোমরা অ্যাটেন্ড করতে থাকো। কবে ক্লাস শুরু হবে, স্কুল কবে চালু হবে, এখনও সঠিক কোনো খবর আমরা দিতে পারছি না। তো এই গেল করোনা আপডেট। তো চলো আর সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করি। তাহলে স্টুডেন্টস, আজকে ক্লাসটা শুরু করা যাক। লুক অ্যাট দ্য স্ক্রিন। প্রথমেই দেখো, আজকে যেমন বলেছি আজকে বেসিক্স অফ কেমিস্ট্রির কিছু বেসিক আলোচনা করবো, বেসিক কেমিস্ট্রি নিয়ে আজকে লেসনটা। এবং এটা দেখো ফর 8, 9, 10, 11, 12 ফর অল ক্লাসেস ইট ইজ ইউজফুল, ভেরি ইউজফুল। কারণ বেসিক তখন তো তোমার ABCDর মতো এটা সব ক্লাসের জন্যই প্রয়োজন। সেজন্য এটা ভালো করে আজকে লেসনটা একটু শিখে নাও, তাহলে কেমিস্ট্রিটা তোমার স্ট্রং হয়ে যাবে। তো আমরা প্রথমে আলোচনা করব যোজ্যতা বা ভ্যালেন্সি কাকে বলে, এবং কিভাবে যৌগের সংকেত লিখতে হয় এই ভ্যালেন্সি ব্যবহার করে। আর প্রথম দিকে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস বলতে কি বুঝি, হ্যাঁ, যোজ্যতা ধারণাটা কিভাবে আসছে ইলেকট্রন থেকে, ভ্যালেন্স ইলেকট্রন থেকে, এবং কোন একটা এলিমেন্টের, কোন একটা পরমাণুর যোজ্যতা কিভাবে বের করব, এইগুলো প্রথম দিকে আলোচনা করব। তারপরে
কিভাবে যৌগের সংকেত লেখা যায় যোজ্যতা ব্যবহার করে সেটা দেখাবো। তো প্রথমে ভ্যালেন্সি বা যোজ্যতা ধারণা সাধারণভাবে বলা যায় যে কোনো একটা পরমাণুর যৌগে অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হবার ক্ষমতাকেই যোজ্যতা বলা হয়। হ্যাঁ, কোনো একটা পরমাণুর অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হবার ক্ষমতাকে যোজ্যতা বলা হয়। কিন্তু এই কথাটার দ্বারা যোজ্যতাকে সম্পূর্ণরূপে বোঝা যায় না, প্রকাশ করা যায় না। তো কারণ একটা পরমাণু একাধিক উপায়ে অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, সেই জন্য এই ধারণাটা একটু চেঞ্জ হয়ে গেছে। প্রচলিত যে ধারণা যোজ্যতার সেটা হচ্ছে এরকম যে একটা এলিমেন্ট যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে সেটা তার যোজ্যতা। যেমন ধরো HCl, হ্যাঁ, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে দেখো একটা ক্লোরিন একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। হ্যাঁ, এরকম। তারপরে ধরো H2O, এখানে দেখো জল, এখানে দেখো একটা অক্সিজেন দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা 2। এইরকমভাবে যোজ্যতা কনসেপ্ট ছিল। কিন্তু কিছু সমস্যা দেখা দিল। যেমন ধরো নাইট্রোজেনের কিন্তু অনেক রকম হাইড্রোজেনের সঙ্গে অনেক রকম যৌগ হয়। যেমন ধরো নাইট্রোজেনের সঙ্গে তোমার হয় NH3 হয়, N2H4 হয়, N3H হয়। তো তাহলে এটা এখানে দেখো নাইট্রোজেন 3টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে এখানে নাইট্রোজেনের যোজ্যতা 3। এখানে দেখো দুটো নাইট্রোজেন 4টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে একটা নাইট্রোজেনের যোজ্যতা হবে 2। তাহলে একটা নাইট্রোজেন দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। এইখানে দেখো একটা নাইট্রোজেন তোমার একের 3টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ 3টে নাইট্রোজেন একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে একটা নাইট্রোজেন 1/3 হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এখানে নাইট্রোজেনের যোজ্যতা দেখো 3 2 1/3 এইরকম দাঁড়াচ্ছে। তাহলে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাচ্ছে না। এইরকম প্রবলেমের জন্য এই পুরনো প্রচলিত যে সংজ্ঞা বা ধারণা সেটা পাল্টে মডার্ন যেটা হয়েছে ভ্যালেন্সি ধারণা, সেটা হচ্ছে যে নাম্বার অফ বন্ডস ফর্মড বাই অ্যান এলিমেন্ট ইন এ কম্পাউন্ড, অর্থাৎ কতগুলো বন্ধন সে সৃষ্টি করছে, কম্পাউন্ডের মধ্যে কতগুলো বন্ধন সে তৈরি করতে পারছে। কোনো একটা পরমাণু একটা কম্পাউন্ডের মধ্যে, যৌগের মধ্যে যতগুলো বন্ধন সৃষ্টি করে, হ্যাঁ, দ্য নাম্বার অফ বন্ডস দ্যাট অ্যান অ্যাটম ক্যান ফর্ম অ্যাজ পার্ট অফ এ কম্পাউন্ড, সেটা হচ্ছে তার যোজ্যতা। সেটা ওই যে বলছিলাম যে ভ্যালেন্সি ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে তারা বন্ধন সৃষ্টি করে। তো সেটা কিভাবে হয় আমি দেখাচ্ছি। তো এখন বন্ধন গঠন করে ভ্যালেন্স ইলেকট্রনগুলো। ভ্যালেন্স ইলেকট্রন মানে কি, যে যোজ্যতা ইলেকট্রন, পরমাণুর ইলেকট্রনগুলো অনেকগুলো কক্ষে বা কক্ষপথে থাকে, তাই না? মানে বড় যদি পরমাণু হয় তার তো অনেকগুলো কক্ষপথ থাকে, ছোট যারা হাইড্রোজেন বা লিথিয়াম ইত্যাদি তাদের একটা বা দুটো কক্ষপথ থাকে। তো সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেইগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। ওই ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে, সেহেতু তাদের উপর নিউক্লিয়াসের আকর্ষণ খুব কম থাকার ফলে তারা সহজেই পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, মানে নিউক্লিয়াসের আকর্ষণ কাটিয়ে তারা বের হয়ে যেতে পারে। সেই জন্য ওগুলোকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়, এবং তারাই ওই ভ্যালেন্স ইলেকট্রনগুলোই তখন জোড় বা বন্ধন বা বন্ড গঠনে অংশগ্রহণ করে। তো সাধারণভাবে এটা মানে তোমরা একটু বড় হয়ে বা উচ্চ ক্লাসে পড়বে যে অক্টেট গঠন করতে চাই ইলেকট্রনগুলো, পরমাণুগুলো অক্টেট গঠন করে স্টেবল হতে চায়। অক্টেট মানে পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে সবসময় তারা 8টা ইলেকট্রন রাখতে চায়। 8টা ইলেকট্রন হয়ে গেলে
তাদের মধ্যে আর কোনো কেমিক্যাল অ্যাক্টিভিটিস দেখা যায় না, মানে খুব মিনিমাম অ্যাক্টিভিটিস দেখা যায়। অর্থাৎ যাদেরই বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে তারা আর কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, তারা স্টেবল হয়ে যায়। সকলেই চায় এনি হাও বা 8টা হতে, কেবল হাইড্রোজেন বাদ দিয়ে, হাইড্রোজেনের দুটোতেই ওটা ফিল আপ হয়ে যায়। তো হাইড্রোজেন বাদ দিয়ে বাকি সবাই 8টা হতে চায়। ওকে, তো 8টা হতে গেলে তোমার কিছু ইলেকট্রন গ্রহণ করতে হয় বা কিছু ইলেকট্রন ত্যাগও করতে হয়। তো সেই জন্য কনসেপ্ট অফ ভ্যালেন্সি এই ধারণাটা আসছে তোমার ওই কতগুলো ইলেকট্রন ত্যাগ করলে বাইরের কক্ষপথে 8টা হবে বা কতগুলো ইলেকট্রন গ্রহণ করলে বাইরের কক্ষপথে 8টা হবে। কি হবে যোজ্যতা, কোন একটা এলিমেন্টের যোজ্যতা কত হবে সেইটা কিভাবে বার হচ্ছে দেখো। হাউ টু ফাইন্ড ভ্যালেন্সি অফ এলিমেন্টস, কিভাবে আমি যোজ্যতা বার করব। যোজ্যতা বার করতে গেলে খুব সহজ এটা হচ্ছে তোমার আউটার কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে সেটা তোমাকে মনে রাখতে হবে। তোমাকে মনে রাখার বিষয় একটাই, যে কোনো পরমাণুর আউটার অর্থাৎ বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত। ওই যে বললাম অক্টেট, সেখান থেকে যদি তোমার 4 বা তার কম হয় বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, তাহলে সেটাই হবে তার যোজ্যতার সংখ্যা। আর 4-এর বেশি যদি হয় বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, তাহলে তোমার ধরো 5 বা 6, তাহলে 8 থেকে সেটা বাদ দাও, মানে 6 যদি হয় তাহলে আরও দুটো পেলেই 8 থেকে 6 বাদ দিলে 2 হয়, অর্থাৎ দুটো ইলেকট্রন পেলেই তার 8 হয়ে যাবে। তাহলে মাঝখানে যে 4 থাকছে, অর্থাৎ 4 পর্যন্ত তুমি ইলেকট্রন যটা আছে সেটাই হয়ে যাবে তার যোজ্যতার সংখ্যা। কিন্তু 4-এর বেশি যদি হয় তাহলে 8 থেকে ওটাকে মাইনাস করতে হবে। হ্যাঁ, সেটা তোমার 5, 6, 7 এরকম যদি হয় বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, তাহলে তার যোজ্যতা হয়ে যাবে 3, 2 বা 1। হ্যাঁ, কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি সেটা বোঝাচ্ছি। দেখো কয়েকটা উদাহরণের মাধ্যমে, ধরো হাইড্রোজেন এক্সাম্পলস, ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে অক্টেট বা 8 সংখ্যার কথাটা খাটে না, কারণ হাইড্রোজেন যেহেতু ছোট, ওর বহিষ্ঠ কক্ষপথ 2 হলেই স্টেবল হয়ে যায় বা ছেড়ে দেবে। হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার কি হয়, বহিষ্ঠ কক্ষপথে 1টা ইলেকট্রন, তো এ খুব সহজেই 1টা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে, ফলে এর হাইড্রোজেনের যোজ্যতা 1। কিন্তু ধরো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তোমার বহিষ্ঠ কক্ষ, এটা আমি শুধু বহিষ্ঠ কক্ষপথটা আঁকছি 2, বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন 2 থাকে বলে বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রনটা ও ছেড়ে দিলে, দুটো ইলেকট্রন ছেড়ে দিলে ও স্টেবল হয়ে যায়। সেই জন্য ম্যাগনেসিয়ামের যোজ্যতা হয়ে যাবে তোমার 2। ক্যালসিয়ামের ক্ষেত্রেও তাই, ক্যালসিয়াম এদের বহিষ্ঠ কক্ষপথে দুটো করে ইলেকট্রন আছে বলে এদেরও যোজ্যতা হয়ে যাবে 2। কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে, ধরো ফ্লোরিনের ক্ষেত্রে তোমার বহিষ্ঠ কক্ষপথে, ধরো প্রথম কক্ষপথে ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন 2, আবার দ্বিতীয় কক্ষপথে ফ্লোরিনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হচ্ছে তোমার 1, 2, 3, 4, 5, 6, 7টা ইলেকট্রন ফ্লোরিনের ক্ষেত্রে। তাহলে দেখো, আর 7টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার থেকে তোমার 1টা ইলেকট্রন পেলেই ওর অক্টেট পূর্ণ হয়ে যায়। সেই জন্য ও কী করবে, বাইরে থেকে 1টা ইলেকট্রন খুব টেনে নেবে, 1টা ইলেকট্রন নেবে দিয়ে ও হয়ে যাবে 1টা ইলেকট্রন নিলে ও হয়ে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অক্টেট পূর্ণ হয়ে যাবে। তাহলে ফ্লোরিনের তোমার যোজ্যতা হয়ে যাবে 8, ফ্লোরিনের যোজ্যতা ভ্যালেন্সি হয়ে যাবে 8। এখানে দেখো 7টা ইলেকট্রন ছিল, তাহলে 8 - 7 1, তাহলে এখানে ফ্লোরিনের তোমার ভ্যালেন্সি হয়ে যাবে 1। ওকে, এরকমভাবে করতে হবে। তো মূল নীতিটা হচ্ছে যে বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাটা জানতে হবে। বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা যদি 1 হয় তাহলে যোজ্যতা চোখ বুঝে 1 হবে। বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা যদি 2 হয় তাহলে যোজ্যতা 2 হবে। বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা যদি 3 হয় তাহলে যোজ্যতা 3 হবে। সাধারণত বাইরের কক্ষপথে ইলেকট্রন যদি 4 হয় তাহলে তোমার যোজ্যতা 4 হবে। আর যদি 5 হয় তাহলে যোজ্যতা 5ও হতে পারে, 3ও হতে পারে। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে, কারণ 5 বাইরের কক্ষপথে ইলেকট্রন 5 দিয়েও হতে পারে, আবার 8 থেকে 5 বাদ দিলে 3, অর্থাৎ আরও 3টে ইলেকট্রন পেলে তার 8 হয়ে যায়। তাহলে সেখানেও তার যোজ্যতা 5ও হতে পারে, 3ও হতে পারে। বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা যদি 6 হয় তাহলে যোজ্যতা হবে 2। হ্যাঁ,
যেমন অক্সিজেন, দুটো ইলেকট্রন পেলে তার অক্টেট পূর্ণ হয়ে যায়। বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি 7 হয় যোজ্যতা হবে 1, মানে ফ্লোরিন ইলেকট্রন যোজ্যতা তার 1, বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 7। আর বাইরের কক্ষপথে যাদের ইলেকট্রন অলরেডি 8, যেমন নোবেল গ্যাসেস বা নিষ্ক্রিয় গ্যাসেস তোমরা জানো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, এদের বহিস্থ কক্ষপথে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অলরেডি 8, সেই জন্য তারা গ্রহণও করে না আর তারা ছেড়েও দেয় না, সেজন্য তারা নিষ্ক্রিয়, তারা কেমিক্যাল রিয়াকশন অংশগ্রহণ করে না। হ্যাঁ, তাহলে সেজন্য তাদের যোজ্যতা 0, নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা 0, কারণ তাদের অলরেডি তারা স্টেবল, কেন তাদের বহিস্থ কক্ষপথে অলরেডি 8টা করে ইলেকট্রন রয়েছে, তাদের তো তারা ছাড়েও না, গ্রহণও করে না ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এখান থেকে বোঝা গেল যে রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো, কোরের বা ভিতরের কক্ষপথে ইলেকট্রনগুলোর কোনো ভূমিকা নেই। হ্যাঁ, একটা এলিমেন্ট একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে যখন যৌগ গঠন করছে তখন ওই ভ্যালেন্স ইলেকট্রনগুলো তারা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে, তারা বন্ধন বা বন্ড গঠন করছে এবং তারাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এবং নতুন যৌগ গঠন করছে। ভিতরের কক্ষপথে ইলেকট্রনগুলোর কোনো ভূমিকা নেই, তারাই ওই বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলোরই আদান প্রদান করে কক্ষপথে নতুনভাবে সজ্জিত হয়ে যায়। ওকে, এভাবে বন্ড গঠন করে এবং যৌগ তৈরি হয়। তাহলে এই গেল তোমার কিভাবে যোজ্যতা বার করবে। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে, বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, যে প্রত্যেকটা এলিমেন্টের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন কত আছে। আমি এখানে একটা চার্ট দিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। প্রথম 30টা মৌলের ইলেকট্রন সংখ্যা এবং তার যোজ্যতা, অর্থাৎ বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এবং তার যোজ্যতা কত হবে, এই কটা কিন্তু মনে রাখতেই হবে, তাহলে তোমার যোজ্যতা এবং সংকেত কোনোদিনই ভুল হবে না লিখতে। স্টুডেন্টস, এই যে অক্টেট পূর্ণ করে বা অষ্টক বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন করে স্টেবল হওয়ার ব্যাপারটা তোমরা অনেকে কনফিউজ হতে পারো, সেজন্য বলি যে হাইড্রোজেনকে কিন্তু এক্সেপশন ধরতে হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে 2 হলে স্টেবল হয়ে যায়, স্টেবল হয়। তো হাইড্রোজেনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় অষ্টকের কথাটা। তো হাইড্রোজেন তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রনটা ছেড়ে দিলেই স্টেবল হয়ে যেতে পারে, সেটাই চেষ্টা করে। স্টুডেন্টস, আমি প্রথম 30টা এলিমেন্টের পরমাণুর অ্যাটমিক কনফিগারেশন এবং তার ভ্যালেন্সি যোজ্যতা কত হবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা খুব একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কত সহজ। শুধু ইলেকট্রনের সংখ্যাটা মনে রাখতে পারলেই তোমার বাকি সব অটোমেটিক এসে যাবে। তো প্রথমে দেখো রয়েছে হাইড্রোজেন, সবচেয়ে ছোট হাইড্রোজেন। অ্যাটমিক নাম্বার নিশ্চয় জানো, অ্যাটমিক নাম্বার বাংলায় হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বা প্রোটনের সংখ্যা। প্রোটনের সংখ্যা যতগুলো ততগুলো ইলেকট্রনের সংখ্যা হবে, কারণ প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটনের সংখ্যা মানেই হচ্ছে ইলেকট্রনের সংখ্যা পরমাণুর মধ্যে। তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। তাহলে এর একটাই কক্ষপথ, একটাই ইলেকট্রন আছে বহিস্থ কক্ষপথ, প্রথমটাই বহিস্থ কক্ষপথ, তাহলে ওর একটা ইলেকট্রন আছে এবং খুব সহজেই সে একটা ইলেকট্রন ত্যাগ করে বা একটা ইলেকট্রন গ্রহণ করে স্টেবল হতে পারে। হ্যাঁ, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে 2 হতে হবে স্টেবিলিটি সংখ্যা। তাহলে এখানে এর ভ্যালেন্সি তোমার হয়ে যাচ্ছে, হাইড্রোজেনের ভ্যালেন্সি হয়ে যাচ্ছে তোমার 1। এটা খুব সহজেই বোঝা যায়। হিলিয়ামের তোমার 2, অ্যাটমিক নাম্বার 2। তো এর তোমার বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2। হ্যাঁ, এখানে দেখো হিলিয়াম এটা 1, 2, এটা হিলিয়াম, এটা নিউক্লিয়াস, দুটো কক্ষপথে ইলেকট্রন। তো অলরেডি 2 আছে বলে স্টেবল বললাম যে 2 বা 8 হতে হবে। তো 2 যদি হয় তাহলে এ কোনো তোমার ইলেকট্রন নেবেও না দেবেও না। তাহলে হিলিয়ামের তোমার ভ্যালেন্সি 2, নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়ামের ভ্যালেন্সি 0 হয়ে যাচ্ছে। হিলিয়ামের যেহেতু নোবেল গ্যাসের মধ্যে পড়ছে এবং ভ্যালেন্সি 0 হয়ে যাচ্ছে, স্টেবল, অলরেডি স্টেবল বলে সে ইলেকট্রন নেবেও না ইলেকট্রন দেবেও না। লিথিয়ামের তোমার 3, অ্যাটমিক নাম্বার 3, মানে ইলেকট্রনের সংখ্যা বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3। হ্যাঁ, তো লিথিয়ামের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। হ্যাঁ, ধর এটা নিউক্লিয়াস। লিথিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকলো আর বহিস্থ কক্ষপথে ওর 1। এটা লিথিয়াম।
লিথিয়ামের ক্ষেত্রে দেখো বাইরে একটা ইলেকট্রন রয়েছে, বাইরের কক্ষপথে তোমার মোট 3টে ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটা সে খুব সহজেই ত্যাগ করলে মানে ওর দুটো হয়ে যাবে, বহিস্থ কক্ষপথে স্টেবল হয়ে যাবে, হিলিয়ামের মতো হয়ে যাবে। এটা যদি ও ছেড়ে দিতে পারে তাহলে এই দুই হিলিয়ামের মতো বাইরে দুটো ইলেকট্রন হয়ে যাবে, সেটা স্টেবল। সেই জন্য ও কি করবে, খুব চেষ্টা করবে ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়া। হ্যাঁ, ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য ও একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারবে সহজে বলে তোমার যোজ্যতা হচ্ছে, লিথিয়ামের যোজ্যতা হচ্ছে 1। হ্যাঁ, লিথিয়াম যোজ্যতা 1। বেরিলিয়ামের তোমার পারমাণবিক ক্রমাঙ্ক 4 যদি হয় তাহলে দেখো 4, এটা বেরিলিয়াম, এটা বেরিলিয়াম, দেখো এটা বেরিলিয়ামের চিত্র। বেরিলিয়াম যদি হয় তাহলে বেরিলিয়ামের ভিতরের কক্ষপথে 2টো, বাইরের কক্ষপথেও 2টো। তো বাইরের কক্ষপথে 8টা হতে গেলে ওকে তো 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, সেটা খুব দুরূহ ব্যাপার 6টা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করা, নিয়ে আসা টেনে। তার থেকে খুব সহজ হয় ও যদি 2টো ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে ভিতরে ওর হিলিয়ামের কনফিগারেশনটা পাবে। হিলিয়ামের স্টেবিলিটি কনফিগারেশন হচ্ছে 2, ভিতরে 2টো ইলেকট্রন থাকলে স্টেবল হয়ে যাবে। তাহলে হিলিয়ামের মতো হওয়ার জন্য কি করবে, ও 2টো ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে বেরিলিয়াম 2টো ইলেকট্রন খুব সহজে ছেড়ে দিতে পারে বলে বেরিলিয়ামের যোজ্যতা হচ্ছে 2। বুঝতে পেরেছো? ভ্যালেন্সি যোজ্যতা 2। তাহলে বোরন, এরপরে যেটা আসছে পাই বোরন। বোরনের ক্ষেত্রে এটা যদি বোরন হয় তাহলে বোরনের ক্ষেত্রে কি হবে, এখানে 8 ইলেকট্রন বেড়ে গেল। হ্যাঁ, বোরন এটা দেখো 2, ভিতরের কক্ষপথে 2, প্রথম কক্ষপথে, বাইরের কক্ষপথে 3। বোরনের ক্ষেত্রে 3টা, ও 8টা হতে গেলে কি করতে হবে, আরো 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, সেটা খুব দুরূহ ব্যাপার। 5টা ইলেকট্রন গ্রহণ করা তার থেকে খুব সহজ হয় 3টে ছেড়ে দেওয়া। তাহলে 3টে ছেড়ে দিলে ও তোমার হিলিয়ামের কনফিগারেশন পেয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে তোমার যোজ্যতা হবে 3 বোরনের ক্ষেত্রে। তারপর আসছে কার্বন। কার্বনের দেখো, কার্বনের মোট অ্যাটমিক নাম্বার 6, অর্থাৎ মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6। মোট ইলেকট্রনের সংখ্যা 6, এটা যদি কার্বন হয়, কার্বন, তাহলে তোমার এখানে হয়ে যাবে 4, অর্থাৎ 2, প্রথম কক্ষপথে 2, আর তারপরে দ্বিতীয় কক্ষপথে 4। তো 4 এ ইকুয়ালি রয়েছে, অর্থাৎ 4টে ইলেকট্রন গ্রহণ করতে পারে, 4টে ইলেকট্রন ছেড়েও দিতে পারে। তো ওর দুটোতেই 50-50 চান্স। তাহলে কি হচ্ছে, ওর যোজ্যতা হচ্ছে তোমার 4, কার্বনের যোজ্যতা 4। হ্যাঁ, ও 4টে গ্রহণ করলেও হবে, 4টে ছেড়ে দিলেও হবে। তাহলে কার্বনের যোজ্যতা 4। নাইট্রোজেনের তোমার মোট ইলেকট্রনের সংখ্যা 7। মোট ইলেকট্রনের সংখ্যা 7 যদি হয় তাহলে এটা যদি নাইট্রোজেন হয়, নাইট্রোজেন, তাহলে তোমার 2 আর 5, প্রথম কক্ষপথে 2 আর দ্বিতীয় কক্ষপথে 5। তো নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 5ও হতে পারে, প্রয়োজন বিশেষে 5টা ইলেকট্রন যোজিত দেখায়, আবার 3টে গ্রহণ করলে ওর 8 হয়ে যায়, অক্টেট পূর্ণ হয়ে যায়। 3টে গ্রহণ করলেও অক্টেট পূর্ণ হয়ে যায়। সেজন্য নাইট্রোজেনের ভ্যালেন্সি তোমার হতে পারে 5 হতে পারে এবং 3ও হতে পারে, ভেরিয়েবল ভ্যালেন্স। হ্যাঁ, কখনো 5 হয়, কখনো 3 হয়, ঠিক আছে? 5 হতে পারে, 3 হতে পারে। এরপরে আমরা চলে আসছি তোমার অক্সিজেন। অক্সিজেনে তোমার 8 যদি হয়, এটা যদি অক্সিজেন হয় তাহলে ও তোমার কি হয়ে যাচ্ছে, 2 আর 6। দেখো অক্সিজেন প্রথম কক্ষপথে 2, বাইরের কক্ষপথে 6, তাহলে ও আরো 2টো পেলেও সহজে 8টা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাহলে ও 2টো ইলেকট্রন গ্রহণ করবে, দুটো ইলেকট্রন, 2টো বন্ড গঠন করবে, 2টো ইলেকট্রন গ্রহণ করে 2টো বন্ড গঠন, 2টো ইলেকট্রনের অভাব আছে, সেজন্য ওর হয়ে যাবে তোমার 2। বুঝতে পেরেছো? 2 হবে। ফ্লুরিনের ক্ষেত্রে তোমার 9টায় পারমাণবিক ক্রমাঙ্ক 9। তাহলে এটা যদি ফ্লুরিন হয় তাহলে তোমার 2 আর 7, 2 বাইরের কক্ষপথে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ইলেকট্রন বাইরের কক্ষপথে। তো
তো এর আগে একটু আগে দেখিয়েছি যে ও আর একটা পেলেই কিন্তু ওর অক্টেট পূর্ণ হয়ে যায়। নিয়নের যে কনফিগারেশন, নিয়নের মতো স্টেবল নিয়ন, তাহলে 2, তো ও আর একটা পেলে 8টা হয়ে যাবে, সেই জন্য ও কী হবে, ওর যোজ্যতা হবে 1, ফ্লুরিনের যোজ্যতা হবে 1, কারণ আর একটা পেলেই ওর অক্টেট পূর্ণ হয়ে যাবে। তারপরে নিয়নের তোমার 10 ইলেকট্রনের সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক 10, তাহলে এটা যদি নিয়ন হয়, হ্যাঁ এটা যদি নিয়ন হয়, তাহলে ও নিয়নের হচ্ছে তোমার 2 আর 8, প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে মানে আউটার বহিষ্ঠ কক্ষপথে 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো তো, এটা যেন তোমার নোবেল গ্যাস, এটা নিষ্ক্রিয় গ্যাস, তোমরা জানো হিলিয়াম যেমন, তেমনি নিয়নও নিষ্ক্রিয় গ্যাস, কারণ এটা দেখো অলরেডি 8টা পূর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার, স্টেবিলিটি, 8টা হলেই তারা নিষ্ক্রিয় হয়ে যায়, তারা কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করতে চায় না, না ইলেকট্রন দেবে বা ইলেকট্রন গ্রহণ করবে, সেজন্য ওরা কোনো রকম যৌগ গঠন করে না, একদম নিষ্ক্রিয়ভাবে একা একাই থাকে, সেই জন্য এটা হচ্ছে তোমার নোবেল গ্যাস, নিয়নের কনফিগারেশন। তাহলে 2 আর 8, হ্যাঁ এটা প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8, এটা হচ্ছে নিয়ন। ওকে, তাহলে এর তোমার যোজ্যতা হচ্ছে 0, নিয়নের যোজ্যতা 0, এখানে দেখো হিলিয়ামের যোজ্যতা 0 হয়ে গেছে, নিয়নের যোজ্যতা 0 হয়ে গেছে, হ্যাঁ এটা স্টেবল। হ্যাঁ বায়ু কক্ষপথে 2 ইলেকট্রন অথবা 8 ইলেকট্রন হলে তারা যোজ্যতা 0 দেখাবে, তারা অংশগ্রহণ করবে না, রাসায়নিক বিক্রিয়া বা যৌগ গঠন করবে না। তারপরে কি আসছে, নেক্সট আমরা চলে আসছি সোডিয়ামে তোমার 11, তো এটা যদি সোডিয়াম হয় তাহলে কত হবে, সোডিয়াম যদি হয়, দেখো এটা যদি সোডিয়াম হয় তাহলে প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8-এর বেশি 9 হতে পারবে না, তোমরা জানো এটা একটু হাই ক্লাসে ভাবে পড়বে যে বহিষ্ঠ কক্ষপথ না হলে 8-এর বেশি ইলেকট্রন নিতে পারবে না। হ্যাঁ মানে 9 যখন হয়ে গেল তোমার, ধরো সোডিয়াম 11, 2 নম্বর কক্ষপথে কিন্তু 8টার বেশি থাকবে না। হ্যাঁ তাহলে 1 নম্বরটা কোথায় যাবে, 1 নম্বরটা যাবে 3 নম্বর কক্ষপথে, 3 নম্বর কক্ষপথে। তাহলে দেখো 2 8 1, এই 1 নম্বর, এই বাইরের লোন ইলেকট্রন এটা 3 নম্বর কক্ষপথে যাবে, 2-এ কিন্তু 9 হতে পারবে না, এরকম কিছু রুলস আছে, তোমরা জেনে নেবে। তাহলে যেহেতু বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন, এটা ছেড়ে দিলেই ও অক্টেট হয়ে যায়, মানে নিয়নের কনফিগারেশন পেয়ে যায় সোডিয়াম, সেজন্য সোডিয়াম ইনভেরিয়েবল 100 সব সময় ও একটা ইলেকট্রন ছেড়েই দিবে, ও কখনোই গ্রহণ করবে না, স্বাভাবিক 99% ক্ষেত্রেই ও কিন্তু ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে সোডিয়ামের তোমার যোজ্যতা হয়ে যাচ্ছে 1, যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তারপরে আসছে কি ম্যাগনেসিয়ামের 12, তো ম্যাগনেসিয়াম যদি হয়, এটা যদি ম্যাগনেসিয়াম হয় তাহলে ওর মোট ইলেকট্রনের সংখ্যা হবে 12। দেখো ম্যাগনেসিয়াম দেখো 2 আর একটা 10, 11 আর একটা 12, মোট ইলেকট্রনের সংখ্যা হয়ে গেল 12। তাহলে 12 যদি হয় তাহলে ও বাইরে 8টা করার জন্য ওকে 6টা গ্রহণ করতে হবে, সেটা খুব দুরূহ কাজ, কঠিন কাজ, সেজন্য খুব তার থেকে সহজ হয় 2টো ইলেকট্রন ছেড়ে দেওয়া। তাহলে ও কি হবে, এই 2টো ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে নিয়নের কনফিগারেশনটা পেয়ে যাবে স্টেবল। তাহলে ও 2টো ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, এবং ছেড়ে দেওয়ার ফলে কি হবে, ওর তোমার ম্যাগনেসিয়ামের যোজ্যতা হয়ে যাচ্ছে 2। অ্যালুমিনিয়ামের তোমার 13 ইলেকট্রন, মোট ইলেকট্রনের সংখ্যা 13, পরমাণু ক্রমাঙ্ক 13 বলে, তো 13 যদি হয় তাহলে এটা যদি অ্যালুমিনিয়াম হয়, তাহলে অ্যালুমিনিয়ামের চিত্র কেমন হয় দেখো, অ্যালুমিনিয়াম তাহলে 8টা বেড়ে যাবে, তার 3, 2 8 10 আর 3 13। তাহলে এখানে দেখতে পাচ্ছি একই লজিক, 3টে ছেড়ে দেওয়া সব সহজ, 5টা গ্রহণ করার থেকে 5টা গ্রহণ করলে 8টা হবে, কিন্তু 3টে ছেড়ে দিলেও 8টা হবে, তাহলে ও 3টে ছেড়ে দেওয়া প্রেফার করবে। তাহলে 3টে ছেড়ে দেওয়ার ফলে ওর কি হবে, তোমার ব্যালেন্স হয়ে যাবে 3, অ্যালুমিনিয়ামের 3। তাহলে দেখতে পাচ্ছ, এগুলো মনে রাখতে হবে, হাইড্রোজেন ভ্যালেন্সি 1, হিলিয়ামের 0, লিথিয়াম 1, বেরিলিয়াম 2, বোরন 3, কার্বন 4, নাইট্রোজেন 5 3, এরা আরও হতে পারে,
তার ব্যাখ্যা পরে দিচ্ছি। অক্সিজেন 2, ক্লোরিন 1, নিয়ন 0, সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3 যোজ্যতা। এর পরেও আছে, বাকিগুলো আমি লিখে দিচ্ছি। স্টুডেন্টস, নেক্সট আমরা চলে আসছি এসআই মানে সিলিকনে। সিলিকনের অ্যাটমিক নাম্বার তোমরা জানো, এটা তো মুখস্থ রাখতেই হবে, 14। হ্যাঁ, 14। সিলিকনের অ্যাটমিক নাম্বার 14। তাহলে 14 যদি হয়, তাহলে দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামের পরেই সিলিকন, তাহলে ওর কি হবে, বাইরের থার্ড কক্ষপথে, যেটা বাইরের কক্ষপথ, থার্ড কক্ষপথে তোমার হয়ে যাচ্ছে 4 ইলেকট্রন, 4 হয়ে যাচ্ছে। দেখ 2, 8, 10, 1, 2, 3, 4, 4। তাহলে 4 যদি হয়, তাহলে ওর ভ্যালেন্সি 4 হবে, কারণ ওর তো সেই কার্বনের মতো অবস্থা, 4টে গ্রহণ বা 4টে বর্জন, একই ব্যাপার। হ্যাঁ, তাহলে 4 হচ্ছে ওর ভ্যালেন্সি। নেক্সট সিলিকনের পর আসছে ফসফরাস। ফসফরাস অ্যাটমিক নাম্বার 15, মানে ওর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 15। 15টা ইলেকট্রন, এটা ফসফরাস তোমার তাহলে হয়ে যাবে, দেখো 2 আর 8 10 আর 5 15। তো ফসফরাসের 5, তাহলে 5টা ইলেকট্রন তোমার রয়েছে বাইরের কক্ষপথে, তাহলে ও আর 3টে পেলে ওর 8টা হয়ে যাবে। তাহলে ফসফরাসের ক্ষেত্রে হ্যাঁ তোমার 3টে যদি ও গ্রহণ করে, তাহলে ওর অক্টেট পূর্ণ হয়ে যায়, স্টেবল হবে, তাহলে ও 3 হবে। হ্যাঁ, 3 হবে। তারপরে সালফার এস, এটা তোমার 16টা, তাহলে 16টা ইলেকট্রন, তাহলে এখানে তোমার 2 8 10 আর 6, বাইরের কক্ষপথে 6 যদি হয়, তাহলে সালফার আর 2টো পেলেই 8টা হয়ে যাবে, অক্টেট পূর্ণ হয়ে যাবে। এখানে দেখো 1 2 3 4 5 6 আর 2টো পেলেই তো বাইরের কক্ষপথে 8 হয়ে যাবে, তাহলে ওর হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা 2 হবে। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন 17, ক্লোরিন তাহলে দেখো ওর 7টা, 2 আর 8 10 আর বাইরের কক্ষপথে 7টা, 7টা ইলেকট্রন, এটা তো খুব সহজে বুঝতে পারছো, একই লজিক, একটা পেলেই ওর অক্টেট পূর্ণ হয়ে যাবে, বাইরের কক্ষপথে 8 হয়ে যাবে, মোস্ট স্টেবল অবস্থায় চলে আসবে। হ্যাঁ, তখন ও একটা গ্রহণ করবে, সেই জন্য ওর যোজ্যতা হয়ে যাবে, ভ্যালেন্সি হবে 1 ক্লোরিনের ক্ষেত্রে। আর্গন, এই আর হবে এটা, ক্লোরিনের পর আর্গন। আর্গনের ক্ষেত্রে দেখো ওর 18টা, পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার 18, তাহলে ওর 18 হবে আর্গনের ক্ষেত্রে। আর্গনের ক্ষেত্রে 18, দেখো আর্গনের ক্ষেত্রে 18, 1 2 3 4 5 6 7 8, অলরেডি 8টা পূর্ণ, বাইরে ওর ভিতরের কক্ষপথেও 8টা, বাইরের কক্ষপথেও 8টা, মানে মোস্ট স্টেবল অবস্থায় চলে আসছে। তাহলে তোমার আর্গনের ক্ষেত্রে আর কিছু করার নেই, সে ইলেকট্রনে নেবেও না দেবেও না, একদম মোস্ট স্টেবল অবস্থা, তাহলে ওর তোমার যোজ্যতা 0, আর্গনের ক্ষেত্রে যোজ্যতা 0। তারপর চলে এসছো পটাশিয়াম, কে, এর পরমাণু ক্রমাঙ্ক 19, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কে, পটাশিয়ামের ক্ষেত্রে তোমার কি হবে 19টা, তাহলে 2 তার 8 8 1, অর্থাৎ ও দেখো এই যে 8টা হয়ে গেছে, এখানে কিন্তু আর ইলেকট্রন যেতে পারবে না, 8টা হয়ে গেলে তোমাকে তার পরবর্তী কক্ষপথে ওই এক এক্সট্রা ইলেকট্রনটা তোমার চতুর্থ কক্ষপথে চলে যাবে। তাহলে তোমার আর একটা কক্ষপথ দাও, তাহলে চতুর্থ কক্ষপথে লোন ইলেকট্রন থাকবে। হ্যাঁ, লোন ইলেকট্রনটা থাকবে, মানে একাকি একটা ইলেকট্রন থাকবে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার পটাশিয়ামের ক্ষেত্রে। পটাশিয়ামের ক্ষেত্রে এই একটা ইলেকট্রন বাইরে আছে, ও তোমার সহজেই, ওটা অনেক দূরে আছে, দেখো নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, আকর্ষণ এমনিতেই কম, খুব সহজেই ও ছেড়ে দেবে, সেই জন্য ওটা হয়ে যাবে তোমার ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ও ছেড়ে দেবে, তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে তোমার হয়ে যাবে
এক, যোজ্যতা পটাশিয়ামের যোজ্যতা 1 হয়ে যাবে। তারপরে ক্যালসিয়ামে চলে এসো 20, ক্যালসিয়ামের ক্ষেত্রে 20, তো 2 8 8 10, তাহলে এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম কনফিগারেশন আর একটা ইলেকট্রন চলে এলো, তাহলে দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে হয়ে গেল 2 8 8 2। তাহলে এই যে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন, তাহলে ও দুটো ইলেকট্রন ত্যাগ করবে, তার ফলে ওর যোজ্যতা হয়ে যাবে 2। তো একই লজিকে চলবে। নেক্সট তোমরা আসছে এটা এসসি, এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়াম এর তোমার আর একটা 3 আছে, তাহলে 3টে ছেড়ে দেবে, 3 হবে স্ক্যান্ডিয়াম। টাইটেনিয়াম 22, তাহলে আর একটা চলে গেল, তাহলে কত হলো 1 2 3 4 টাইটেনিয়ামের, হ্যাঁ টিআই টাইটেনিয়ামের 22, তাহলে এর হয়ে যাবে 4, 2 8 8 4 হয়ে যাবে, বাইরে বলতে 4, 5-এর কম হলে ভ্যানাডিয়াম। দেখো স্টুডেন্টস, টাইটেনিয়ামের পরে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, নিকেল, কোবাল্ট, কপার, জিঙ্ক, এদের ক্ষেত্রে নিয়মটা আর অত সরল থাকে না। তখন যেহেতু সাইজে বেড়ে যায়, ইলেকট্রনগুলোর রিঅ্যারেঞ্জমেন্টের নিয়মটাও একটু পাল্টে যায়, তখন তারা কিছু ইলেকট্রন তখন ভিতরের কক্ষপথে অংশগ্রহণ করতে থাকে। তার ফলে তুমি সরল নিয়মে একটার পর একটা ইলেকট্রন বাইরের কক্ষপথে তুমি দিয়ে যেতে পারো না। তখন তোমাকে দেখতে হবে বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যার ঠিক কীরকম অবস্থায় আছে। তো সেই হিসেবে আমি আর লেসনটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, সেইগুলো এ লেভেলে মানে এখনকার লেসনে আর ব্যাখ্যা করতে চাইছি না। আমি শুধু সংখ্যাটা বলে দিচ্ছি যে বাকি মানে 30 পর্যন্ত বাকি এলিমেন্টগুলোর যোজ্যতা কত, এগুলোর ব্যাখ্যা কিন্তু আবার একটা লেসনে করতে হবে। এক লেসনে দেওয়া সম্ভব হবে না, অনেক লম্বা হয়ে যাবে তাহলে। হ্যাঁ, তাহলে টাইটেনিয়াম করে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে তোমার মোট ইলেকট্রন সংখ্যা 23 হলেও তোমার ওর যোজ্যতা হবে 5 এবং 4। ক্রোমিয়াম মোট ইলেকট্রন সংখ্যা 24, কিন্তু যোজ্যতা 2 হবে। ম্যাঙ্গানিজ মোট 25, ও যোজ্যতা 7 4 2, যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, কোনো কম্পাউন্ডে 7, কোনো কম্পাউন্ডে 4, কোনো কম্পাউন্ডে 2 ইত্যাদি, এটাকে বলে ভেরিয়েবল ভ্যালেন্সি। আয়রনের ক্ষেত্রেও তোমরা জানো ভ্যালেন্সি 2 এবং 3 হতে পারে। এবং একে এই প্রসঙ্গে বলে রাখি যে কম ভ্যালেন্সি নিয়ে যখন যুক্ত হয় কোনো যৌগে, তখন সেই যৌগটাকে বলা হয় আস। যেমন ধরো আয়রনের ক্ষেত্রে ধরো ফেরাস হতে পারে, বা বেশি ভ্যালেন্সি নিয়ে যুক্ত হলে ইক হবে, ফেরিক। হ্যাঁ, ফেরাস সালফাইড, ফেরিক সালফাইড। কপারের ক্ষেত্রেও যেমন দেখো 1 আর 2 কম ভ্যালেন্সি নিয়ে যখন যুক্ত হয় তখন তাকে কিউপ্রাস বলা হয়, আর যখন বেশি ভ্যালেন্সি নিয়ে যুক্ত হয় তখন কিউপ্রিক বলা হবে। হ্যাঁ, কিউপ্রাস অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, এরকম। হ্যাঁ, নিকেলের ক্ষেত্রে দেখো যোজ্যতা তোমার 3 2 হতে পারে, কোবাল্টের ক্ষেত্রে 2, জিঙ্কের ক্ষেত্রে কিন্তু যোজ্যতা 2 হতে পারে। তাহলে এই যোজ্যতাগুলো তোমার মুখস্থ রাখতে হবে। যদি ইলেকট্রন কনফিগারেশন মুখস্থ অন্তত না করতে পারো, তাহলে যোজ্যতা কিন্তু মুখস্থ করতে হবে। ইলেকট্রন কনফিগারেশন জানা থাকলে যোজ্যতা তুমি সহজেই তোমার মনে কনসেপ্টে চলে আসবে, যোজ্যতা কত হতে পারে। কিন্তু যদি ইলেকট্রন কনফিগারেশন মনে রাখতে না পারো, তাহলে কিন্তু তোমাকে যোজ্যতাগুলো অন্তত মনে রাখতে হবে। যোজ্যতা মনে রাখতে পারলেই তুমি কিন্তু যোগের সংকেত খুব সহজে লিখতে পারবে। আমি এখন দেখাবো কিভাবে যোজ্যতা থেকে সংকেত লেখা যায়। ওকে, দেখো স্টুডেন্টস, এই অংশটা একটু মন দিয়ে দেখো। সংকেত লিখতে গেলে আমাদের রেডিকালগুলোর যোজ্যতাও কিন্তু মনে রাখতে হবে, তা নাহলে হবেই না। রেডিকাল বা মূলক হচ্ছে কিছু পরমাণু গুচ্ছ যারা কখনোই রাসায়নিক বিক্রিয়ায় আলাদা হয় না, একসঙ্গে থাকে। বিক্রিয়ার আগে ওরা একসঙ্গে থাকে, বিক্রিয়ার পরেও একসঙ্গে থাকে, মানে ওরা কিছুতেই বিচ্ছিন্ন হবে না। হ্যাঁ, এগুলো তোমরা জানো। যেমন সালফেট SO4 সবসময় SO4 হিসেবেই থাকবে বিক্রিয়ার আগে এবং পরে। হ্যাঁ, নাইট্রেট NO3 বিক্রিয়ার আগে এবং পরে নাইট্রেট হিসেবেই থাকবে। এরা খুব বন্ধুত্ব এদের মধ্যে, N এবং O3 এর মধ্যে, এরা কখনো আলাদা হবে না। তো এগুলোকে বলা হয় মূলক। হ্যাঁ, এটা রাসায়নিক বিক্রিয়ায় একদম অবিচ্ছিন্নভাবে মানে একই রকমভাবেই থাকে আগে এবং পরে। তো এদের যোজ্যতাগুলো মুখস্থ অনেক আছে, আমি এখানে কিছু লিখেছি, সেটা কিন্তু মনে রাখতে হবে। যেমন সালফেটের যোজ্যতা 2, সালফাইটের 1,
নাইট্রেটের এক, নাইট্রাইটের এক, দুটোরই এক, কার্বনেটের দুই, সোডিয়াম অ্যামোনিয়াম NH4 এক, হ্যাঁ, ডাইক্রোমেট দুই, ফসফেট দুই, অ্যাসিটেট এক, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, বাইকার্বনেট এক, বাইসালফেট এক, আর হাইড্রক্সাইড ওয়েজ এক। অল্প কিছু লিখেছি, এগুলো তোমরা বই থেকে দেখবে, আরও অনেক পেয়ে যাবে। এইগুলো কিন্তু মনে রাখতে হবে যোজ্যতা, তাহলে তোমার সংকেত একটা সুবিধা হবে। একটা উদাহরণ দেখো, হ্যাঁ, এক্সাম্পলস, সংকেত। সংকেত লিখো। হয়তো বললো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ, ধরো তোমাকে লিখতে হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। মনে রাখার দরকার নেই কি ব্যবস্থা। ক্যালসিয়ামের জন্য তুমি লিখো Ca, আর হাইড্রক্সাইডের জন্য লিখো OH। একটু একটু গ্যাপ দিয়ে লিখো। ক্যালসিয়ামের যোজ্যতা মাথায় বসাও। ক্যালসিয়ামের যোজ্যতা কত হবে? ক্যালসিয়ামের যোজ্যতা তোমরা আমি আগে দেখিয়েছি 2, ক্যালসিয়ামের যোজ্যতা 2। আর হাইড্রক্সাইডের যোজ্যতা এখানে দেখো, হাইড্রক্সাইডের যোজ্যতা 1 দিয়ে এবার একটু নেক্সট স্টেপে এটাকে ক্রস করে দাও। এদিকে 1টাকে এদিকে নামিয়ে নিয়ে এসো, আর 2টাকে এদিকে নামিয়ে নিয়ে এসো, ক্রস করে দাও। ক্রস করে দিলে তোমরা কি হচ্ছে, একটা যদি এদিকে চলে আসে তাহলে কি হলো, ক্যালসিয়াম 1, আর OH পাশে আছে, OH এর নিচে চলে এলো 2। তো পুরোটার জন্যই তো হবে, সেজন্য এটাকে তোমার 2 দিতে হবে। হ্যাঁ, এই 2টা এখানে চলে এলো OH এর নিচে, আর একটা ক্যালসিয়ামের নিচে চলে এলো। তো ক্যালসিয়ামের নিচে 1 যদি থাকে, বা যে কোনো এলিমেন্টের নিচে 1 থাকলে কিন্তু 1টাকে লেখা হবে না। তাহলে তোমার এটা দাঁড়ালো CaOH2। এটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে আরেকটা এক্সাম্পল দেখো। হয়তো তোমাকে বললো যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট বলবো। তাহলে সোডিয়ামের তুমি সংকেত দেখো, সোডিয়াম চিহ্ন লেখো, সোডিয়ামের চিহ্ন। আর কার্বনেটের সংকেত দেখো, কার্বনেট দেখো, কার্বনেট, এই যে CO3 কার্বনেট। কার্বনেটের দেখো যোজ্যতা 2, মাথায় যোজ্যতা লিখবে। আর সোডিয়ামের যোজ্যতা 1, আগে আমরা দেখেছি যোজ্যতা 1 দিয়ে ক্রস করে নিচে নামিয়ে নিয়ে এসো। এটাকে এখানে নিচে নামিয়ে নিয়ে এসো, এটাকে এখানে নামিয়ে নিয়ে এসো। তাহলে কি দাঁড়ালো, সোডিয়ামের নিচে দাঁড়ালো 2, আর কার্বনেটের নিচে দাঁড়ালো 1 যদি হয় তাহলে ব্র্যাকেটে ঘিরে 1 লিখার দরকার নেই। 1 দিয়ে থাকলে কিছু করতে হবে না, যেমন তেমনি থাকবে। তাহলে সোডিয়াম কার্বনেট তোমার, তাহলে এটা কি দাঁড়ালো, সোডিয়াম কার্বনেট Na2CO3, বুঝেছো? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। কত সহজে যোজ্যতা লেখা যায়, মানে সংকেত লেখা যায় যোজ্যতা জানা থাকলে। আট উদাহরণ দেখো। তোমাকে হয়তো বললো যে অ্যালুমিনিয়াম, বলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ক্লোরাইড Cl, ক্লোরাইডের 1, Cl এর হচ্ছে তোমার 1 ক্লোরাইড। তাহলে অ্যালুমিনিয়াম লিখো, অ্যালুমিনিয়াম, এখানে ক্লোরাইড লিখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা আমরা জানি 3, আর ক্লোরিনের যোজ্যতা 1। তাহলে এটাকে নিচে নামিয়ে নিয়ে এসো, কি দাঁড়াচ্ছে, তোমার দাঁড়াচ্ছে Al1Cl3। এটা 3, ক্লোরিন নিচে 3 চলে এলো, তাহলে তোমার চলে এলো 1, হলে লিখতে হবে না, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এভাবে সংকেত লিখতে হবে।
তারা তোমাকে হয়তো লিখতে দিল যে অ্যালুমিনিয়াম সালফেট লিখতে দিল, অ্যালুমিনিয়াম সালফেট লিখতে দিলাম। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট Al SO4, অ্যালুমিনিয়ামের জন্য 3, যোজ্যতা 3, এর মাথায় যোজ্যতা লিখো, সালফেটের যোজ্যতা 2, দিয়ে ক্রস করে দাও, এদিকে একটা এদিকে একটা। তাহলে কী দাঁড়ালো তোমার অ্যালুমিনিয়াম 2 আর SO4, এই পুরোটা, এই তিনটাতে পুরোটার জন্যে, তাহলে পুরো এইটা, তাহলে Al2SO4 3, এটা দাঁড়াচ্ছে তোমার অ্যালুমিনিয়াম সালফেট। কত সহজ না, কত একদম সহজ, কিছু মনে রাখতে হবে না। এই যে 2 হবে না 3 হবে, এখানে 2 হবে না এখানে 3 হবে, এখানে 3 হবে না এখানে 2 হবে, এইসব মনে রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি অটোমেটিক এসে যাবে। আরেকটা উদাহরণ দেখো, হয়তো তোমাকে বললো সোডিয়াম তো লিখেছি। এবার ধরো বললো যে পটাশিয়াম সালফেট, পটাশিয়ামের K আর সালফেটের SO4 লিখো, পটাশিয়ামের যোজ্যতা লিখো মাথায়, পটাশিয়ামের যোজ্যতা 1, সালফেটের যোজ্যতা দেখো, যোজ্যতা 2, এটাকে এখানে নিয়ে চলে এসো, এখানে নিয়ে চলে এসো। তাহলে কী দাঁড়াবে এটা K2SO4 পটাশিয়াম সালফেট, K2SO4, বুঝতে পেরেছো? আরেকটা দেখো, বাইমিডিয়াটা দেখো, বললো অ্যামোনিয়াম বাইকার্বনেট, বলবো। তাহলে অ্যামোনিয়ামের দেখো, অ্যামোনিয়াম NH4 আর বাইকার্বনেট CO3। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়ামের 1, বাইকার্বনেটেরও 1, তাহলে 1 চলে আসছে, এদিকে 1 এদিকে 1, হ্যাঁ, এটা এদিকে 1 চলে আসবে, এটা এদিকে 1 চলে আসবে, তাহলে তোমার হয়ে যাবে NH4HCO3, এটা অ্যামোনিয়াম বাইকার্বনেট। এবার যদি বলে অ্যামোনিয়াম ডাইক্রোমেট, যদি বলে, হ্যাঁ, এবার যদি বলে অ্যামোনিয়াম ডাইক্রোমেট, হ্যাঁ, তাহলে কি হবে? কোনো অসুবিধা নেই। ডাইক্রোমেট, দেখো ডাইক্রোমেট Cr2O7, এখানে Cr2O7 দিলে, Cr2O7 এর যোজ্যতা হচ্ছে 2, অ্যামোনিয়াম ডাইক্রোমেট। তাহলে অ্যামোনিয়াম 1 আর এটা এদিকে চলে আসবে, 2টা এদিকে চলে আসবে, তাহলে অ্যামোনিয়ামের নিচে 2 চলে এলো আর একটা এদিকে চলে এলো, তাহলে কিছু লিখতে হবে না। তাহলে তোমার দাঁড়ালো NH4CO3, একের জন্য HO3 নিচে ব্র্যাকেট দিতে হবে না, অ্যামোনিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। আরেকটা করো, অ্যালুমিনিয়াম যদি বলে, সরি ভুল হয়ে গেল, দেখো অ্যামোনিয়াম ডাইক্রোমেট যদি হয়, তাহলে এটা NH4 2 আর এটা এদিকে Cr2O7, এই ব্র্যাকেট নিচে 1, কিন্তু এটা হয়ে যাবে তোমার NH4 2 Cr2O7 অ্যামোনিয়াম ডাইক্রোমেট, বুঝতে পেরেছো? এবার যদি এটা অ্যামোনিয়াম না হয়ে অ্যালুমিনিয়াম হয়, অ্যালুমিনিয়াম ডাইক্রোমেট, তাহলে Al লিখলে আর Cr2O7, তাহলে এখানে Al এর জন্য 3, অ্যালুমিনিয়াম 3 আর ডাইক্রোমেটের জন্য
2। তাহলে এটা ক্রস করে দাও, এটা এদিকে ক্রস করে দাও যোজ্যতাকে। তাহলে অ্যালুমিনিয়ামের নিচে চলে এলো 2, আর Cr2 এর নিচে চলে এলো 3। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ডাই Al2Cr2O7 3। হ্যাঁ, পুরোটার নিচে হোল 3 হবে, Al2Cr2O7 3 অ্যালুমিনিয়াম ডাইক্রোমেট। এইভাবে সংকেত লিখতে হবে, খুবই সহজ, শুধু যোজ্যতা জানতে হবে। যোজ্যতা জানা থাকলে তোমার সংকেত লেখাটা কোনো ব্যাপারই না, কোনোদিনই ভুল হবে না। এটা আমার অসুবিধা হতো বুঝতে ডাইরেক্ট, সেই জন্য আমি এইভাবে শিখেছিলাম। তো এটা তোমাদের শেখালাম, আশা করছি তোমাদের কাজে লাগবে। ছাত্রছাত্রীরা, আজকে এই লেসনটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে এটা লাইক করে দিও, লাইকটাকে ক্লিক করে দিও। আর নতুন যারা এসেছো চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা টিপে দিও, তাহলে সঙ্গে সঙ্গে তুমি খবর পেয়ে যাবে আমার নতুন লেসন কখন আসছে। এরকম নিয়মিত লেসন তোমরা পেতে থাকবে। আর পুরনো লেসন যারা পেতে চাও, যারা নতুন এসেছো তাদের জন্য বলছি, ডেসক্রিপশানে চলে যাও, সেখানে অনেক লিঙ্ক দেওয়া আছে, অথবা আমার মূল চ্যানেলের মধ্যে গেলেই তুমি সমস্ত ভিডিও লেসনের লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নিও। আর চ্যানেলের সঙ্গে থাকো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, কারণ এটা সম্পূর্ণ ফ্রি। সাবস্ক্রাইব করতে তোমার কোনো পয়সা খরচ হবে না, কিন্তু তোমার অনেক উপকার হবে। নিয়মিত চ্যানেলটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে থাকো, হেল্প ইট টু গ্রো, বিকজ ইউ শুড হেল্প to spread the light of education. Okay, thanks for watching.